হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের এখন মেন টার্গেট হলো ডাব্লিউবিপি এক্সাম 2021 সালে অনেকগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি। ডাব্লিউবিপির কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ হয়ে গেছে। বাকি আছে কি এক্সাইজ কনস্টেবল, এক্সাইজ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ। একটা হিউজ নাম্বার বাকি আছে এবং একটা হিউজ নাম্বার বেরিয়ে গেছে। টোটাল মিলিয়ে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং তার ফুল প্রিপারেশান আমরা করব। আজকের 1 নম্বর সেটে 20 নম্বরে একটা কমপ্লিট সেট আমরা তৈরি করেছি। যেমন পরীক্ষায় আসে, প্রিলিতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের একটা সেট করেছি। ম্যাথের 5টা প্রশ্ন থাকবে এখানে, জিকে থাকবে 10টা, জিআই থাকবে 5টা, টোটাল 20টি প্রশ্নের একটি সেট। এখান থেকে পরীক্ষায় অবশ্যই আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পড়ানোর স্টাইল অবশ্যই ভালো লাগবে এবং কোশ্চেন এখান থেকে কমন পাবেই। চলো শুরু করা যাক। প্রথম 5টা প্রশ্ন বলেছি ম্যাথ থেকে থাকবে, তাহলে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা ম্যাথের রয়েছে। কি প্রশ্ন রয়েছে? 1 + 2 + 3 + ... 59 + 60 + 59, মানে 60 পর্যন্ত দেখো, 1 থেকে 59 পর্যন্ত গেল, দিয়ে 60 হলো। তারপর দেখো আবার উল্টো দিকে 1 থেকে 59 পর্যন্ত, মানে 59 থেকে যদি 1 পর্যন্ত যাই, তার মানে 1 থেকে 59 পর্যন্ত দুবার যোগ করা আছে আর 60 যোগ করা আছে। তাহলে এটাকে আমরা কি লিখছি? 1 + 2 + 3 + ... 59। এটা দুবার, তার মানে যোগ হচ্ছে এবং তার সাথে যোগ হচ্ছে 60। ঠিক, এবার দেখো 1 + 2 + 3 + ... যদি হয়, n পর্যন্ত যদি যোগ হয়, তাহলে কত হয়? n × n + 1/2। আচ্ছা, একটু এটা শুরু করে নিই। n × n + 1/2, তাহলে এখানে n মানে কত? n মানে হয়ে গেল আমাদের 59। তার মানে বাইরে দেখো 2 কমন আছে, তাহলে আমরা যোগ করে কত করব? 2 × 59, n পেয়ে গেলাম। এবার n + 1, 59 + 1/2। এই দুই কাটা পড়লো। এবার তার সাথে যোগ কত ছিল? এখানে 60 যোগ ছিল, সেই 60টা আমরা যোগ করে দিলাম। তাহলে 2 2 কাটা পড়ে গেল। এবার 59 × 59 + 1, মানে 59 + 1 মানে কত? 60। তার মানে কত হচ্ছে? 59 × 60 + 60। দেখো দুই দিক থেকে কত কমন পেয়ে যাচ্ছি আমরা? 60 কমন পেয়ে যাচ্ছি। 59 + 1 আমাদের যোগ করার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল, গুণ করার ক্ষেত্রে। তার মানে 60, 59 + 1 মানে 60, 60 × 60 কত হলো? 3600 হয়ে গেল। 3600 হয়ে গেল। কোন অপশানে রয়েছে? প্রথমটা 600 রয়েছে, 3660, 3600, 1200। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে গেল? আমাদের অপশান গ হয়ে গেল সঠিক উত্তর। 3600 হয়ে গেল সঠিক উত্তর। এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তাহলে প্রথমবার আরেকবার বলে দিচ্ছি, 1 + 2 + 3 এভাবে 59 পর্যন্ত যোগ হয়েছে, তারপর 60 যোগ হয়েছে, আবার 59 থেকে পরপর কমতে শুরু করেছে। তার মানে কি, উল্টো দিক থেকে যদি আমরা নিই, প্রথমটা 1 থেকে 59 পর্যন্ত সোজাভাবে নিলাম, পরেরটা যদি উল্টোভাবে নিই, তার মানে 1 থেকে 59 পর্যন্ত আবার যোগ হচ্ছে, তাহলে দুবার এই কেসটা ঘটছে। তাই 2 কমন নিয়ে নিয়েছি, 2 ব্র্যাকেটের মধ্যে লিখেছি 1 + 2 + 3 ... 59 পর্যন্ত, প্লাস 60 আলাদাভাবে নিয়েছি। এবার 1 থেকে n পর্যন্ত যোগফল যদি করা হয়, তাহলে n × n + 1/2। এখানে 59 পর্যন্ত আছে, 2 বাইরে কমন রয়েছে, 2 গুণ কত হয়ে যাচ্ছে? 2 গুণ হয়ে যাচ্ছে 59। n মানে এখানে 59, তাহলে এই 59। এবার n + 1 মানে হলো 59 + 1/2। এই 2 কেটে গেল, তার মানে 59 × 60 থাকলো, আর এখানে বাইরে 60 ছিল, সেই 60টা পেয়ে গেলাম। তার মানে 60 যদি এবার কমন নিয়ে নিই, তাহলে 59 + 1 পেয়ে যাব। তার মানে 60 × 60 মানে হয়ে গেল 3600। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ। চলো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখব। যদি আমের ক্রয় মূল্য 10 টাকায় 12টি এবং বিক্রয় মূল্য 12 টাকায় 10টি হয়, তাহলে লাভ বা ক্ষতি কত শতাংশ হবে? দেখো, এটা দুটো ফর্মুলা আছে, একটা ফর্মুলা ফ্রি আর একটা তোমার ফর্মুলাতে যদি করা হয় তাহলে খুব শর্টকাটে হয়ে যাবে, ওটা পরে দেখাবো। প্রথমে আমরা ইন জেনারেল, যদি ফর্মুলা মাথায় না আসে তাহলে কিভাবে করব। দেখো, 10 টাকায় বেচছে 12টি, তার মানে 12টির ক্রয় মূল্য কত? 10 টাকা। একটির ক্রয় মূল্য কত সেটা আমরা বার করে নেব। একটির ক্রয় মূল্য হলো 10 × 12, এটা টাকা।
এবার বিক্রয় মূল্য দেখব। বিক্রয় মূল্য হলো 10টির বিক্রয় মূল্য হলো 12 টাকা, একটির কত 12-র 10। এবার আমরা জানি লাভ মানে হলো, লাভ মানে কত, বিক্রয় মূল্য বি লিখলাম শুধু, মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণ কত 100, এটাই আমরা জানি। এবার লাভ মানে কত, তাহলে পরে আমরা এখানে বিক্রয় মূল্যের জায়গায় কত বসাবো, বিক্রয় মূল্য এটা বার করেছি, এটা হলো বিক্রয় মূল্য আর এটা হলো ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য দেখছি আমরা 12/10, আর তারপর ক্রয় মূল্য কত দেখছি 10/12। এবার সেটাকে ভাগ করে দেবো কত দিয়ে, 10/12 ক্রয় মূল্য দিয়ে, ইন্টু কত করব 100 করব। দেখো এইটা থেকে এবার কি আসছে আমার, 12 × 12, নিচে যদি লসাগু করি তাহলে কত হয়েছে, 10 আর 12-র গুণফল হয়ে যাবে 120। এবার 12 × 12 মানে হলো 144, 144 মাইনাস 10 × 10 মানে 100। এবার এই যে নিচের পোর্শনটা আছে এটা ওপরে গেলে উল্টে যাবে, তার মানে 12/10 হয়ে যাবে। এবার তার সাথে কত ছিল, 100 গুণ ছিল, তাহলে এই 100টা গুণ হয়ে যাবে। দেখো ওপরের একটা জিরো, এর একটা জিরো, এই 100-র একটা জিরো, 120-র একটা জিরো, তার মানে নিচের 0 0 কাটা পড়ে গেল। এবার ওপরে এই 12 রয়েছে, এই 12টা নিচের 12-র সাথে কাটা পড়লো, তার মানে কত থাকলো 144 মাইনাস 100 মানে কত 44। এবার এই 44টাই হয়ে যাবে পার্সেন্টেজ, 44% তাহলে কি হলো, আমাদের লাভ হলো। যদি লস হতো তাহলে পরে এই বিক্রয় মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে সেক্ষেত্রে মাইনাসে ফর্মুলায় আসতো, মানে বিয়োগ আকারে আসতো, -44 আসতো, তাহলে হতো ক্ষতি। কিন্তু আমাদের যোগ ইয়েতে এসছে, শুধু 44% এসছে, তার মানে হয়ে যাবে আমাদের লাভ। ঠিক, এবার দেখো এবার ফর্মুলা ছাড়া কীভাবে, ফর্মুলা দিয়ে কিভাবে করা যায়। প্রথমে আমরা কি দেখেছি, প্রথমে দেখো প্রথমটায় ক্রয় মূল্যের ক্ষেত্রে ধরো এটা ক্রয় আর এটা বিক্রয়, ক্রয় মূল্যের ক্ষেত্রে টি আর টাকা লিখে দিলাম, টি আর টাকা। বিক্রয় মূল্যের ক্ষেত্রেও লিখলাম টি আর টাকা। তাহলে ক্রয় মূল্যের কটা 12টা 10 টাকায়, আর বিক্রয় মূল্যের কটা 10টা 12 টাকায়। এবার আমরা কি করব, প্রথমটার ক্রয় মূল্যের কি করব, ক্রয় মূল্যের টি, ক্রয় মূল্যের টি গুণ বিক্রয় মূল্যের টাকা, বিক্রয় মূল্যের টাকা। হ্যাঁ, ক্রয় মূল্যের টি আর বিক্রয় মূল্যের টাকা মাইনাস ক্রয় মূল্যের ক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্যের টাকা আর বিক্রয় মূল্যের টি বাই কি হয়ে যাবে, এইটাই নিচে চলে আসবে, তার মানে ক্রয় মূল্যের হয়ে যাবে টাকা গুণ বিক্রয় মূল্যের টি। তাহলে পরে এখানে আমাদের ক্রয় মূল্যের টি মানে কত, ক্রয় মূল্যের টি দেখো 12টা, আর বিক্রয় মূল্যের টাকা, বিক্রয় মূল্যের টাকা কত, বিক্রয় মূল্যের টাকা দেখেছি আমরা 12, তার মানে 12 × 12 মাইনাস কত হয়ে যাবে, মাইনাস বলেছি ক্রয় মূল্যের টাকা আর বিক্রয় মূল্যের টি, ক্রয় মূল্যের টাকা কত 10, তার মানে 10 গুণ কত, বিক্রয় মূল্যের টি বলেছি, বিক্রয় মূল্যের টি হলো 10টা, তার মানে 10 গুণ 10 বাই আমি কি বললাম, এই দ্বিতীয় পোর্শনে যেটা রয়েছে এই পোর্শনটা আমরা নিচে লিখব 10 গুণ 10 ইন্টু 100, এটাই হয়ে যাবে পার্সেন্টেজ। এবার দেখো 12 গুণ 12 মানে হয়ে গেল 144, 144 মাইনাস 100 বাই 100 গুণ হয়ে যাচ্ছে 100, তাহলে ওপর নিচের 100 100 কাটা পড়ে গেলে 144 মাইনাস 100 মানে কত 44%, এটাই হয়ে গেল লাভ। তার মানে প্রথমে আমরা ফর্মুলাতে কি বললাম, ফর্মুলার ক্ষেত্রে আমরা বলছি যে ক্রয় মূল্যের টি বিক্রয় মূল্যের টাকা মাইনাস ক্রয় মূল্যের টাকা বিক্রয় মূল্যের টি বাই যেটা দ্বিতীয় ভাগটা যেটা বিয়োগ করছি সেটা দিয়েই ভাগ করব, ইন্টু 100 করে দেব বিক্রয় মূল্যের, তাহলে আমরা বাই কী করব, বাই করব ক্রয় মূল্যের টাকা আর বিক্রয় মূল্যের টি দিয়ে। তাহলে প্রথমে দেখো ক্রয় মূল্যের টি 12, বিক্রয় মূল্যের টাকা হলো 12, তাহলে 12 গুণ 12 144 মাইনাস ক্রয় মূল্যের টাকা মানে 10, বিক্রয় মূল্যের টি মানে 10, তাহলে 10 গুণ 10, তাহলে 144 মাইনাস 100 হয়ে গেল।
10 গুণ 10 মানে 100, 144 মানে -100, এবার 100 দিয়েই ভাগ করে দেবো। দ্বিতীয় পোর্শন যেটা বিয়োগ করছি সেটা দিয়ে ভাগ করব বলেছি, তাহলে 44/100 হয়ে গেল। ইন্টু 100 করতে বলছি, পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100 করতে হয়, তাহলে ওপর নিচে 100 100 কেটে গেল, 44% আমি লাভ পেয়ে গেলাম। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হয়ে গেল 44% লাভ। অপশন খ হয়ে গেল সঠিক উত্তর। আশা করছি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখব। প্রথম পাইপ 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে, দ্বিতীয় পাইপ ওই চৌবাচ্চা খালি করতে সময় নেয় 15 ঘন্টা। যদি দুটো পাইপ একসঙ্গে খুলে নেওয়া হয় তাহলে ওই চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে? দেখো দুটো ফর্মুলা এখানেও রয়েছে, একটা এলসিএম ফর্মুলা আর একটা নর্মাল ফর্মুলা। 12 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, আর 1 ঘন্টায় পূর্ণ করে 1/12 অংশ। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? দ্বিতীয়টার ক্ষেত্রে 15 ঘন্টায় খালি করে এক অংশ। এবার 1 ঘন্টায় খালি করে কত? 1/15 অংশ। এবার দুটো দেখো, এটা প্লাস আর এটা মাইনাস ধরে নিতে হবে, খালি যেটা করছে সেটা মাইনাস করছে, তাহলে 1 ঘন্টায় 1/12 অংশ মানে ভর্তি করে, তো একজন 1/15 অংশ খালি করে। এবার 12 আর 15 লসাগু কত? 60। এবার 1 ঘন্টায় এটা করছে, 1 ঘন্টায় দুজন মিলে করলে কি হবে? নিচে 60 হয়ে গেল, 5 12 60, 4 15 60, তার মানে 1/60। এটা 1 ঘন্টায় 1/60 অংশ ফিল আপ করে। তাহলে 1/60 অংশ 1 ঘন্টায়, তাহলে 1 অংশ ফিল আপ করতে গেলে কি হবে? 1/1/60, তার মানে উল্টে গেলে কত হয়ে যাবে? শুধু 60 ঘন্টা টাইম নেবে। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি অপশন খ। 60 ঘন্টা টোটাল টাইম নেবে। যদি দুজনকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে 60 ঘন্টা চৌবাচ্চাটা ফিল আপ হতে টাইম নেবে। এবার দেখো, এবার আমরা ফর্মুলা দিয়ে কিভাবে করব, এলসিএম ফর্মুলা যেটা। 12 আর 15-র এলসিএম কত? এলসিএম হয়ে গেল 60। এবার প্রথমটার ক্ষেত্রে কি, যদি 60কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 ইউনিট তার মানে কাজ করে। আর দ্বিতীয়টার যদি হয় 60কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যায় -4 ইউনিট। এ যেহেতু খালি করছে তাহলে -4। এবার যদি দুজনকে একসাথে করাই তাহলে কত হয়ে যাবে? দুজনকে, এটা 1 ঘন্টায় একজন এত ইউনিট করে কাজ করে, তাহলে 5 ইউনিট কাজ করছে প্রথমজন, দ্বিতীয়জন -4 ইউনিট কাজ করছে। দুজনকে 1 ঘন্টায় কত হয়ে যাবে? 1 ঘন্টায় হয়ে যাবে 5 -4, তার মানে 1 ইউনিট। এবার তাহলে 1 ঘন্টায় এত ইউনিট, তাহলে এই যে এলসিএম রয়েছে সেই এলসিএমকে যদি 1 ইউনিট 1 ঘন্টায় যে কাজটা করছে সেটা দিয়ে বিভক্ত করে দিই, যে ইউনিটটা কাজ করছে সেইটা দিয়ে ভাগ করে দিলে আমরা কত ঘন্টা পেয়ে যাব? তার মানে 60 ঘন্টা পেয়ে যাচ্ছি। এলসিএমকে কত ইউনিট দিয়ে ভাগ করছি, যে ইউনিটটা সামেশান করে আসছে, যোগ করার পর আসছে, সেটা হলো 1 ইউনিট, সেটা দিয়ে ভাগ করে দিলে হয় 60/1, তার মানে 60 ঘন্টা। সঠিক উত্তর এক্ষেত্রেও পেয়ে যাচ্ছি আমরা অপশন খ। চলো নেক্সট প্রশ্ন এবার আমরা দেখব। এটা একটা খুব সুন্দর মেথড বলবো, যে মানে নর্মালি যত বড়ই অঙ্ক আসুক এইভাবেই অঙ্কটা করলে তোমাদের সুবিধা হবে। A/B মানে 2:5, BC 3:4, CD 1:2। এবার ABCD চেয়েছে, তাহলে কত হবে? দেখো আমরা কিভাবে লিখব? A/B/C/D এইভাবে লিখব। এবার প্রথমে আমি কিছু জানি না, প্রথমে AB জানি। এ প্রথমে 2, আচ্ছা এর নিচে লিখি তাহলে সুবিধা হবে, 2:5। এবার দেখো বাকি দুটো তো জানি না, সেক্ষেত্রে যেটা পরে থাকছে সেইটাই হয়ে যাবে 5:5। এবার তারপর রয়েছে BC হলো 3:4, B আর C হলো 3:4। এবার এটা 4-এর পর যেটা হবে D এর নিচে হয়ে যাবে 4 হয়ে যাবে, আর এটা 3 রয়েছে, 3-এর আগেরটা 3 হয়ে যাবে। ঠিক, এবার আমি পেয়ে গেলাম তাহলে কি, ABCD সবগুলোই দেখো পূরণ হয়ে গেছে, এও বাকি নেই, ডিওতেও বাকি নেই। তাহলে এটা আমি এবার এইভাবে দাগ দিয়ে দিলাম। এবার দেখো কত আসছে, আর একটা দেওয়া আছে, সি আর ডি দেওয়া রয়েছে। সি হলো 1 আর ডি হলো
2। এবার সি আর ডি 1 2 পেয়ে গেছি। এবার একের আগেরটা অবশ্যই 1 হবে, তার আগেরটাও 1 হয়ে যাবে। ঠিক, এবার আমরা টোটাল কি করব, এ বি সি ডি সবগুলো পেয়ে গেছি। 3টে ফর্মুলা দেওয়া ছিল, 3টাই আমি পেয়ে গেছি। এবার গুণ করব, 4 5 এই দুটো গুণ হবে, আবার এই দুটোর ক্ষেত্রে গুণ হবে। 4 5 20, 20 দুগুণা 40, তাহলে এখানে 40 পেয়ে গেলাম। এবার S2, এবার দেখো 5 গুণ 4 গুণ 1, 5 গুণ 4 গুণ 1 কত, 4 5 20 গুণ 1 মানে 20। এবার S2 আবার লিখে নিলাম। এবার বি এর নিচে যতগুলো আছে 5 গুণ 3 গুণ 1, 3 5 15 আর 1কে গুণ করলে 15 হয়ে যায়, তাহলে 15 হয়ে গেল। এবার 2 গুণ 3 গুণ 1, 2 3 দুগুণা 6 আর 1, তার মানে হয়ে গেল 6। তার মানে 6 5 20 আর 40, এইটা হয়ে যাবে অনুপাত। কত নম্বর অপশানে রয়েছে, গ অপশানে রয়েছে 6 15 20 40, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর। আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছো। এটা হলো একদম মাস্টার প্রসেস, এর ওপর কিন্তু এই ধরনের অঙ্ক আর মানে এর ওপর কোনো ফর্মুলা নেই, এটাই হলো মাস্টার প্রসেস। খুব সহজে বোঝালাম, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন এটাই ম্যাথের আজকে লাস্ট প্রশ্ন, যে যদি নৌকার গতিবেগ স্রোতের অভিমুখে 10 কিমি প্রতি ঘন্টা হয়। স্রোতের অভিমুখে মানে কি, স্রোতের সাথে যদি যাই তার মানে গতিবেগ হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো মিলিয়ে, আচ্ছা নৌকার গতিবেগকে আমি ধরে নিচ্ছি, নৌকার গতিবেগ এ আর স্রোতের গতিবেগ, স্রোত হয়ে গেল বি, বি কিমি প্রতি ঘন্টা। তার মানে এ প্লাস বি সমান কত পেয়ে গেলাম, এ প্লাস বি সমান পেয়ে গেলাম আমরা 10 কিমি প্রতি ঘন্টা। এবার যদি স্রোতের বিপরীতে যাই, তার মানে স্রোত একদিকে যাচ্ছে, সেটাকে কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে, তার মানে কি হবে, নৌকার গতিবেগ এ বলেছি, এ মাইনাস হয়ে যাবে বি। নৌকার গতিবেগ যেহেতু বেশি, তাই স্রোতের মানে প্রতিকূলে যেতে পারছে। এ মাইনাস বি মানে কত হয়ে যাবে, 2 দেওয়া রয়েছে। তাহলে এবার আমার চেয়েছে নৌকার গতিবেগ কত। দেখো 10 আর যোগ, এই দুটোকে আমি যোগ করছি, তাহলে মাইনাস বি প্লাস বি কেটে যাবে, 2a সমান পেয়ে গেলাম 10 প্লাস 2 মানে 12। এ মানেই নৌকার গতিবেগ, এটাই আমি বার করছি, তার মানে এ সমান কত হয়ে যাবে, 12/2, তার মানে হয়ে যাবে 6 kmph, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে, অপশান গ এ রয়েছে, দেখো 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে অপশান গ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রথমে কি করলাম, নৌকার গতিবেগ ধরে নিলাম এ, স্রোতের গতিবেগ বি। এ প্লাস বি মানে 10, এ মাইনাস বি মানে হলো 2। এবার দুটো যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে পরে 2a সমান আসছে 10 প্লাস 2 12, এ সমান হয়ে গেল 12/2, তার মানে 6 কিমি প্রতি ঘন্টা। চলো এবার নেক্সট আমরা দেখব জিকে থেকে প্রশ্ন। নেক্সট পরপর 10টা জিকের প্রশ্ন থাকবে, ফুল ডিসকাশন করব, দেখো আশা করছি ভালো লাগবে। বাঙালি চরিত্র তোরাপ এর সৃষ্টিকর্তা কে? তোরাপ বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা কে সৃষ্টি করেছেন? সমরেশ বসু, রাজশেখর বসু, পূর্ণেন্দু পত্রী না দীনবন্ধু মিত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, দীনবন্ধু মিত্র এই তোরাপ নামক যে ক্যারেক্টারটা রয়েছে সেটা সৃষ্টি করেছেন। কোন মানে উপন্যাসে করেছেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। নীলদর্পণ এর মেন ক্যারেক্টার হলো এই তোরাপ। ঠিক, তাহলে এই তোরাপ হয়ে গেল দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকের মেইন ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টার থেকে প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায়। তাহলে নীলদর্পণের তোরাপ হয়ে গেল মেইন ক্যারেক্টার। নীলদর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্রের। নীল বিদ্রোহের এগেনস্টে এটা লেখা হয়েছিল, যে আন্দোলন হয়েছিল নীল বিদ্রোহের মানে নীল বিদ্রোহ মানে নীল চাষের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই নীলদর্পণ নাটক লেখা। এবার দেখো দ্রোণাভাল্লি হরিকা কোন খেলার সাথে যুক্ত? এই ধরনেরও প্রশ্ন আসে। মনিকা বাত্রা অনেকবার পরীক্ষায় এসেছে জানো। দ্রোণাভাল্লি হরিকা, মনিকা বাত্রা আসার সম্ভাবনা আছে কিনা জানি না। এবার দেখো এখানে আমরা নিয়েছি দ্রোণাভাল্লি হরিকা কোন খেলার সাথে যুক্ত? স্কোয়াশ, গলফ, দাবা, ব্যাডমিন্টন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, দাবা খেলার সাথে, চেজ খেলার সাথে এই দ্রোণাভাল্লি হরিকা। দাবা মানে হয়ে গেল চেজ, ঠিক, চেজ বা দাবা খেলার সাথে দ্রোণাভাল্লি হরিকা যুক্ত। দেখো
আরেকটা প্রশ্ন এখন খুব আসছে, সেটা হলো ডি গুকেশ। ডি গুকেশ হলো ভারতবর্ষের ইন্ডিয়ার ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার, জিএম লিখে দিলাম। ইন্ডিয়ার ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টারের নাম হলো ডি গুকেশ, ঠিক। 17 সালের একজন 15 বছরের একজন বালক ডি গুকেশ, তিনিও কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। দাবা খেলায় যারা জিতে তাদেরকে বলা হয় গ্র্যান্ড মাস্টার। ইন্টারন্যাশনাল যেগুলো আর কি চেস কম্পিটিশনে যদি জেতে তবে গ্র্যান্ড মাস্টার বলা হয়। তো দ্রোণাবল্লী হরিকা একজন গ্র্যান্ড মাস্টার, দাবা খেলার সাথে যুক্ত। ডি গুকেশও একজন গ্র্যান্ড মাস্টার, আর এই ডি গুকেশ হলো ইন্ডিয়ার ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার, ঠিক। চলো পরের প্রশ্ন দেখবো এবার। বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, গির অরণ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, হেমিস ন্যাশনাল পার্ক হলো আমাদের ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? প্রথম কথা, কোথায় অবস্থিত? লাদাখে আমাদের এই হেমিস ন্যাশনাল পার্ক অবস্থিত, ঠিক। এবার দেখো, এই যে দ্বিতীয় অপশানটা রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক, মানে প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক। হেমিসটা আমরা জানলাম লাদাখে অবস্থিত। জিম করবেট কোথায়? জিম করবেট হলো উত্তরাখণ্ড, ঠিক। উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখব। ভারতীয় সংবিধানের মূল ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভারত সরকার আইন 1935, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1909 আর ভারত সরকার আইন 1858। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। দেখো, ভারতের সংবিধান যা কিছু রয়েছে মেনলি যেখান থেকে নেওয়া হয়েছে, বেশিরভাগ সব দেশের থেকেই নেওয়া হয়েছে, কিন্তু মেন যেটা নেওয়া হয়েছে সেটা ব্রিটিশরা যে আমাদের ওপর শাসন করত, 1947 সাল পর্যন্ত শাসন ছিল। তো 1935 সালে ভারত শাসন আইন বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা আইন পাস করেছিল 1935 সালে, সেটা থেকেই বেশিরভাগটা এই ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। এবার দেখব আমরা এই যে 1919 সালে যেটা রয়েছে সেকেন্ড অপশন, এইটাকে কি বলে? 1919 সালের যে ভারত শাসন আইন সেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ঠিক। আর যেটা গয়ে রয়েছে, এই গতে রয়েছে, এটা হলো মরলে সংস্কার আইন। 1909-এরটা হলো মরলেমিন্টো আর 1919-এরটা হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ঠিক। 1857-তে কী হয়েছিল? 1857-তে হয়েছিল মহাবিদ্রোহ। সেইখান থেকেই 1857-র পর 1858-তে তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল থেকে কি হয়েছিল? সেখান থেকে হয়ে গেল ভাইসরয়। কে ছিল? ক্যানিং ছিল ভারতের লাস্ট গভর্নর জেনারেল, এবং প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং। এখানে 1857 পর্যন্ত ভারতের কারা চালাতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার 1857-র যে মহাবিদ্রোহ হয়ে গেল, তারপর ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার নিয়ে নিল যে ভারত এখন আমরা চালাবো, সরকারের আন্ডারে চলবে। এবং তখন ওই যে গভর্নর জেনারেল পদটা ছিল সেটাকে অ্যাবলিশ করে দিয়ে ভাইসরয় পদ শুরু করা হলো। তাহলে এই প্রশ্নটা থেকে এতগুলো পয়েন্ট আমরা জানতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখব। আনটাচেবল গ্রন্থটির রচয়িতা কে? শোভা-দে, মুল্ক রাজ আনন্দ, চেতন ভগত, সলমান রুশদি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মুল্ক রাজ আনন্দের লেখা গ্রন্থের নাম হলো আনটাচেবল। খুব ফেমাস একটা গ্রন্থ। এবং মুল্ক রাজ আনন্দের, দেখো এখানে মুল্ক রাজ আনন্দ আর চেতন ভগত, সলমান রুশদি, এদের লেখা থেকে কিন্তু পরীক্ষায় আসে। তো আনটাচেবল গ্রন্থটির রচয়িতা হলেন মুল্ক রাজ আনন্দ। পরের প্রশ্ন দেখব। ইউরোপিয়ান স্পেস এজেন্সি সদর দপ্তর কোথায়? ইউরোপিয়ান স্পেস এজেন্সি, দেখো ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের একটা সংগঠন হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ বলা হয়, যেখান থেকে রিসেন্টলি আমাদের ইউকে
মানে ব্রিটেন এখান থেকে এক্সিট করে গেছে। এটাকে ব্রেক্সিট বলছে। ব্রিটেন যেহেতু এক্সিট করে গেছে তাই এটাকে ব্রেক্সিট বলছে, ঠিক। এই ইউরোপিয়ান ইউনিয়ন মানে বাকি সমস্ত যে ইউরোপের দেশগুলো সবাই মিলে একটা ইউনিয়ন গঠন করেছে। সেই ইউনিয়নের একটা নিজস্ব স্পেস এজেন্সি, প্রত্যেক দেশের আলাদা আলাদাভাবে নয়, এটা সমগ্র যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো রয়েছে সবার মিলে একটা ইউরোপিয়ান স্পেস এজেন্সি গঠন করেছে। আমাদের ইন্ডিয়া কারোর সাথে এরকম করে নেই, আমাদের ইন্ডিয়ার নিজস্ব রয়েছে ইসরো। এবার ইউরোপিয়ান ইউনিয়নের যেটা স্পেস এজেন্সি সেটা হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, ব্রাসেলস, প্যারিস, জেনেভা। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সের রাজধানী প্যারিসে আমাদের ইউরোপিয়ান স্পেস এজেন্সি সদর দপ্তর অবস্থিত। এবার ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? তাহলে হয়ে যাবে ব্রাসেলস। এই যে সেকেন্ড অপশানটা রয়েছে, এই ব্রাসেলস হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। ব্রাসেলস কোন দেশের? ব্রাসেলস হলো বেলজিয়ামের রাজধানী। বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। এখানেই ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর হয়ে গেল প্যারিসে, ঠিক। চলো পরের প্রশ্ন এবার আমরা দেখব। চুন জল শনাক্ত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? N2NH3। পরেরটা দেখো, এটা NO ওপরে হবে না, এটা NO2, আর পরেরটা CO2 নিচে লেখা হয় টুগুলো। তাহলে NO2 আর CO2। এবার চুন জল শনাক্ত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, CO2 গ্যাস ব্যবহার করা হয়। দেখো চুন জল মানে কি? CaOH2, এটা চুন জল। এর সাথে যদি CO2 আমরা যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? CaCO3 প্লাস হয়ে যাবে H2O। CaCO3 এগুলোই জমা হয়ে মার্বেল তৈরি হয়। মার্বেল যদি কাটা হয় তাহলে যে সাদা সাদা অংশটা বের হয় সেটা এই CaCO3 হয়ে গেল পোড়া চুন, ঠিক। এটাকে বলা হয় পোড়োচেন। তাহলে চুন জল দেখো, চুন মানে হলো CaO, কুইক লাইম। এর সাথে যদি জল মেশানো হয় তাহলে হয়ে যাবে চুন জল, CaOH2 হয়ে যাবে, ঠিক। এইখান থেকে আসছে চুন জল CaOH2, তার সাথে কার্বন ডাইঅক্সাইড CO2, এটাকে যদি যোগ করা হয় তাহলে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, তার সাথে জল উৎপন্ন হয়ে যাবে। এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় পোড়া চুন। চলো নেক্সট প্রশ্ন দেখব। জুডিশিয়াল রিভিউ ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষাতে আসে যে কোথা থেকে এইটা নেওয়া হয়েছে, কোথা থেকে এটা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধান তো অ্যাকচুয়ালি কালেকশন 1935 সালের যে ভারত শাসন আইন, সেটা থেকে মেনলি করা হলো, আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো এই জুডিশিয়াল রিভিউ এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো জুডিশিয়াল রিভিউ সম্বন্ধে একটু বলে নিই। জুডিশিয়াল রিভিউ মানে ধরো একটা কেস, সুপ্রিম কোর্ট একটা রায় দিল প্রথমে যে এই ব্যক্তির ফাঁসি দিয়ে দেওয়া হোক। এবার সেই ব্যক্তি যদি আবার পিটিশন মানে ফিল আপ করে, তাহলে তারপরে আবার সব কিছু বিচার করে সুপ্রিম কোর্ট দেখছে যে না, এটা ভুলভাল, মানে প্রথম যে আমরা ডিসিশনটা দিয়েছিলাম, রায়টা দিয়েছিলাম, সেটা ঠিক নয়। তাহলে সেইটাকে আবার চেঞ্জ করার ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টের হাতে, এবং এইটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। তো এই জুডিশিয়াল রিভিউ ভারতের সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? UK, USA, USSR, জার্মানি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, USA, মানে আমেরিকা থেকে আমরা এটা কালেক্ট করেছি, আমাদের সংবিধানে নিয়ে এসেছি। এবার এই জুডিশিয়াল রিভিউ কত নম্বর আর্টিকেলে রয়েছে, মানে কত নম্বর ধারাতে রয়েছে? 137, 137 নম্বর ধারাতে জুডিশিয়াল রিভিউ বর্ণিত হয়েছে। এতগুলো পয়েন্ট কিন্তু এক্সেস জানতে পারছো। পরের প্রশ্ন হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? 1925, 1932, 1935, 1942। সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা মানে কি? সম্প্রদায় বা ধর্মের ভিত্তিতে বাঁটোয়ারা মানে ভাগ করে দেওয়া, যে নীতি, সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড
ঘোষণা করেছিলেন কত সালে? 1932 সালে। পরের প্রশ্ন দেখব, মানুষের স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব কত? দেখো, এটা যদি চোখ হয়, ধরো এটা চোখ, এবার চোখ থেকে কতটা দূরত্ব থাকলে পরে কোনো লেখা আমরা স্পষ্ট দেখতে পাবো, সেটাই প্রশ্ন করা হয়েছে। কত ন্যূনতম দূরত্বটা কত? 20 সেমি, 25 সেমি, 30 সেমি, 35 সেমি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ। আমাদের ন্যূনতম দূরত্ব, মানুষের চোখের দৃষ্টির ন্যূনতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন দেখব। এবার আমাদের 10টা হয়ে গেল জিকে, এবার আমরা জিআই দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ? ওয়াটার ইমেজ কোনটা? ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজ মানে কি? ধরো এই বস্তুটার সঙ্গে কোনটা ওয়াটার ইমেজ সেটা আমাদের বলতে বলা হয়েছে। এবার ওয়াটার ইমেজ মানে এই বস্তুটার ওপরে রয়েছে আর নিচে এইখানে রয়েছে, এইভাবে জল রয়েছে। এবার জলে তাহলে কি তৈরি হবে? জলে এই জিনিসটার উল্টো তৈরি হবে। প্রথমে একটা এইরকম গোল আঁকবো, আমি এঁকে দেখাচ্ছি, এঁকে দেখানোর তোমাদের দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এবার দেখো এইটা যতটা দূরত্বে আছে, এটা যতটা দূরত্বে আছে ততটাই জল থেকে দূরত্বে তৈরি হবে, তাহলে এখান থেকে তৈরি হবে। এবার এটা এই দিকে রয়েছে, তার মানে এই মাথাটা দেখো জল থেকে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, এই গোড়ার থেকে দূরত্ব এটা হলে এর মাথার থেকে দূরত্বটা বেশি, তাহলে এই মাথার থেকে দূরত্বটা একটু বেশি হবে, তাহলে এই রকম একটা দাগ তৈরি হবে এবং তীরটা এই রকম হবে। বুঝতে পারলে? এবার দেখো এইখানে যে এটা ছিল, এটা নিচে এইরকম একটা চারকোনা ছিল, ঠিক? এই দাগটা যদি এইভাবে হয়, তার মানে এই দাগটা এখানে এইভাবে হবে। এবার দাগের এটা জলের কাছে ছিল এই চারকোনা অংশটা, তাহলে জলের কাছে হলে পরে এরকম একটা হবে। আর এই সাইডে দেখো রয়েছে জল থেকে দূরে রয়েছে, তার মানে এটা এই দাগের ওপরে রয়েছে, তাহলে এটা এই দাগের ওপরে জল থেকে দূরে হয়ে যাবে। এটা কোন ছবিটার সাথে মিলছে? দেখো এই তীরটা উল্টো দিকে রয়েছে, আমরা যে ছবিটা পাচ্ছি তার উল্টো দিকে, তাহলে এটা ক্রস। এবার বি ছবিটা দেখো, বি ছবিটা তীরটা ঠিকই আছে, একই দিকে রয়েছে। এবার ওপরের যে অংশটা, এই অংশটা এটাও ঠিক রয়েছে, নিচের অংশটা সেটাও ঠিক রয়েছে, তার মানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর আমাদের। বাকিগুলো তীর কোনোটাই মিলছে না, তার মানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি। ঠিক, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখব, কোনটি দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ কোনটা হবে? মিরর ইমেজ দেখো এমআর লেখা আছে, এটাই হলো মিরর। এইখানে যদি এরকম আয়না থাকে তাহলে পরে কি তৈরি হবে? জলের ক্ষেত্রে আমরা নিচের দিকে নিয়েছিলাম, মিররের ক্ষেত্রে আমরা পাশে নেব। এবার পাশ থেকে দেখো, তার মানে এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা মিররের কাছে থাকবে, এই সামনের দিকে থাকবে, এটা তাহলে হচ্ছে না। এখানে কালো অংশটা কাছে রয়েছে, এটা বাদ, পরেরটা হতে পারে। এবার পরেরটা ফাঁকা অংশ এখানে রয়েছে, তারপরেরটাও ফাঁকা অংশ রয়েছে, তারপরটা ডি অপশানটা, তার মানে ক্রস। ডি অপশানে দেখো পাশে এইভাবে ফাঁকা, মানে ফাঁকা আর ভর্তি অংশটা কিন্তু ওইভাবে দেওয়া নাই যেভাবে ছবিতে দেওয়া ছিল, তার মানে অপশান ডিটা বাদ পড়ে গেল। এবার অপশান সিতে দেখো এই এক্সেস এখানে একটা দাগ দেওয়া রয়েছে, তাহলে অপশান সি বাদ পড়ে গেল, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান বি। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখব, বিবৃতি আর সিদ্ধান্ত। n গ্রেটার দ্যান জিরো, n গ্রেটার দ্যান জিরো গ্রেটার ইকুয়াল টু কিউ, তার মানে কি? n মানেই হলো ও, তার মানে ও মানেই n। এবার ও এর জায়গায় যদি আমি n বসাই, তার মানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু কিউ। এখানে দেখো কিউ লেস দ্যান ইকুয়াল টু n, তার মানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু কিউ, তার মানে অপশান টুটা ঠিক আছে। এবার তারপরেরটা দেখো, এখানে এন ও কিউ দেওয়া আছে, পরেরটাই দেখো, পরেরটার ক্ষেত্রে কিন্তু এন এর কোনো সম্পর্ক নেই, ও দেওয়া আছে, এম দেওয়া আছে, পি দেওয়া আছে, এন এর সাথে পি এর সম্পর্ক চেয়েছে, তাহলে পরে এন মানেই ও, তার মানে ও মানেই এন। এখানে আমি এন লিখব, এনটা এম এর থেকে বড়, এম আর পি সমান সমান, তার মানে এনটা এম এর থেকে বড়, এন হলো এম এর থেকে বড়, তার মানে এন হলো পি এর থেকে বড়। যেহেতু এম আর পি পরস্পর সমান, তাহলে এন পি এর থেকে বড়, কিন্তু আমার এখানে অপশানে কী দেওয়া রয়েছে? এন হলো পি এর থেকে ছোট, তার মানে এটা আমাদের ক্রস। ঠিক, তার মানে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক।
প্রথমটা ভুল, তৃতীয়টা ঠিক। অপশন ঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে, দেখো এইটা আমি যে প্রসেসে শেখাবো সেই প্রসেসটাই কিন্তু পরীক্ষায় করবে, নাহলে পরে ভুল হয়ে যাবে। এই ধরনের একটু ট্রিকি থাকে জিনিসটা। একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের, আমার জড়িত আছে, এবার আমারটা ধরে নেব। ধরো লোকটাকে আমি কি ধরে নিলাম, এই একটা গোল ধরে নিলাম। ঠিক, এই গোল সলিড অংশটা লোকটা। এবার লোকটা আমার মায়ের, ওর মা, লোকটা প্লাস ছেলে, যেহেতু লোক বলেছে তার মানে প্লাস ধরে নিলাম, আমার মা, ওর মা, মাদার ধরে নিলাম। মাদার মানে নেগেটিভ, হ্যাঁ, মেয়েকে নেগেটিভ মাইনাস দ্বারা ডিনোট করছি। এবার এই উভয় দিকে তীর মানে হয়ে গেল বাবা, ঠিক আছে, ফাদার, ফাদার প্লাস। এবার আমার মায়ের শ্বশুর মশাই, তার মানে আমার বাবার বাবা, বাবার বাবা, ফাদারের ফাদার। ঠিক, এইখানে লিখে দিলাম, একটু ওপরে লিখে দিচ্ছি ফাদার, ফাদারের ফাদার। এবার কি, আমার শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্র, আমার শ্বশুর মশাই মানে আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্র, তার মানে এই বাবার একমাত্র ছেলে আমার বাবা, আমার বাবার পুত্রের কন্যা, শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের এর একমাত্র কন্যা, এর কন্যা মানে আমার বাবারই মেয়ে। ঠিক আছে, আমার বাবার মেয়ে, মেয়ে মানে কি, এনার যদি মেয়ে হয় তাহলে ধরো এটা নেগেটিভ ধরে নিলাম। এবার আমার মায়ের, আমার বাবার মেয়ে মানে কি, আমার বোন, আমার বোন হলে পরেই তো আমার ইয়ে হয়ে যাবে, আমার বাবার মেয়ে হবে। ঠিক, তার মানে এই তীর দিয়ে আমি ডিনোট করব আমার সেটা বোন হচ্ছে, তার মানে যে লোকটা দেখাচ্ছিল তার সেটা বোন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক। অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক, চলো এটাই আজকে লাস্ট প্রশ্ন। বেমানান জোর কোনটা বের করো। 95, 82, আচ্ছা এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হয়ে গেল 13। 48, 34 এর ডিফারেন্স হয়ে গেল 14। 34, 21 এর ডিফারেন্স হয়ে গেল 13। 69, 56 এর ডিফারেন্স 13। তার মানে দেখো তিনটে 13 ডিফারেন্স, একটা 14, এটাই আলাদা, তার মানে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক, তাহলে অপশান খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই ছিল অ্যানালিসিস, আশা করছি ভালো লেগেছে। এখান থেকে ধরো এই ধরনেরই পরীক্ষায় প্রশ্ন আসে। রেগুলার আমি এখন ভিডিও নিয়ে আসবো, রেগুলার দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর রেগুলার ওয়াইজ ফুল ভিডিও দেখো, নাহলে কিন্তু মজা নেই। চলো, থ্যাংক ইউ, বাই।